হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের হার্টটাস ডায়েরি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তাদের বাসি পৌঁছাতে খানিকটা রাতি হয়েছিল। এসে কোনো কথা নেই, সোজা ফ্রেশ হয়ে ঘুম। ফজরে আজান শুনতে পেয়ে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিয়েছে সামিন। কিছু কাজ ছিল বলে ঘুমায়নি। ফোন আর ল্যাপটপটা নিয়ে বেলকনিতে এসে বসলো। ভোরের নিস্তব্ধতা, শীতল হাওয়া, নীরব পরিবেশ, পাখির ডাক, সব কিছুই ঠিক আছে। শুধু অভাব গরম গরম এক কাপ চায়ের। এই মুহূর্তে এক কাপ চা হলে ব্যাপারটা বেশ জমে যেত, কিন্তু চা দিবে কে? এখন কাজ ছেড়ে ওঠা যাবে না, কেননা কাজটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই সময় লাগবে অনেক। তাই কাজ রেখে চা বানানো একদমই সম্ভব না। এখনো লাগেজ গোছানো বাকি, কাগজপত্র সব এলোমেলো হয়ে আছে। ড্রয়ারে সেসব গুছিয়ে নিতে হবে। মনোযোগ দিয়ে নিজের কাজ করে যাচ্ছে সামিন। হঠাৎ মুখের সামনে ধোয়া ওড়া চায়ের কাপ দেখে চমকে গেল। মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে বাহ, ঘুম ভেঙে গেছে। সামিনের সামনে সশব্দে চায়ের কাপটা রেখে বলল, নয়তো কি, ঘুমিয়ে ঘুমিয়ে চলাফেরা করছি আমি। বলা তো যায় না, করতেও পারো। বকবক বন্ধ করো, কি কি গুছিয়ে দেবো তাড়াতাড়ি বলো। মানে? মানে বুঝতে পারছো না, লাগেজে কি কি তুলে দেবো? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? একটা চিমটি কাটো তো। চিমটির বদলে গাল দুটো ধরে টেনে দিল। সুমনার এমন ব্যবহারে আশ্চর্য হলো সামিন। একটা হাই তুলে সুমনা বলল, তাড়াতাড়ি বলো, নয়তো কিন্তু হাতের কাছে যা পাবো তাই তুলে দিব। তোমার কষ্ট করতে হবে না, সময় করে আমিই তুলে নিব। নাটক বাদ দিয়ে বলো তো। সামিন যেভাবে যা যা বলল সুমনা ঠিক তাই করল। কাগজপত্রগুলো বাকি রেখে আর সব কিছু তুলে দিয়ে আবার শুয়ে পড়ল, কারণ তার চোখ থেকে এখনো ঘুম ছাড়েনি। সামিন তার কাজ সম্পূর্ণ করে ঘরে এলো। এতক্ষণে সুমনা ঘুমিয়ে গেছে। সেদিনের মতো পুরো বিছানা দখল করে ঘুমিয়েছে। তাই দেখেই একগাল হাসলো সামিন। 7টা 24 বাজে। চটজলদি ল্যাপটপটা ব্যাগে ভরে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে সাজেদা ভোরবেলায় উঠে ছেলের পছন্দের সব খাবার তৈরি করতে ব্যস্ত। ময়নের মা সব জোগাড় করে দিচ্ছে আর সাজেদা রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। সামিন গোসল ছেড়ে কালো রঙের একটা ট্রাউজার পরে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। শরীরে বিন্দু বিন্দু পানি লেগে আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে চোখ গেল সুমনার ঘুমন্ত মুখটার দিকে। কি মিষ্টি লাগছে মুখটা, একদম সহজ সরল নিষ্পাপ একটা মুখ। এই মুখটাই কোনো রকম হিংসা, অহংকার, রাগ, জেদ নেই। যা আছে তা হলো মায়া। চোখে মুখে তীব্র মায়া ছড়িয়ে ছিটিয়ে আছে যেন। এই মুখটার পানে যে চাইবে সেই ফেসে যাবে এক মায়ার জালে। এই ফুলের মতো মুখটা যেই অনুভব করতে চাইবে সেই অদ্ভুত এক জগতে হারিয়ে যাবে। সুমনের চোখ দুটো একটু বড় বড় আর পাপড়িগুলো বেশ ঘন কালো, যা সুমনার মুখখানা মায়াপূর্ণ হতে সাহায্য করেছে। পাক্কা ঘোর লেগেছে সামিনের। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে মায়াবতীর কাছে। এক পর্যায়ে এসে মেঝেতে হাঁটু গেঁথে বসে নিজের মুখটা সুমনার মুখের কাছে নিল। দুটো মুখ এত কাছে এসেছে যে সুমনা নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সামিন। গোলাপি রঙের ঠোঁট জোড়া খুব করে টানছে, যেমন করে চুম্বক লোহাকে টানে। নিজেকে সংযত রাখতে না পেরে ঠোঁট দিয়ে ঠোঁট স্পর্শ করল, ছোট্ট করে চুমু খেল। ঘুমের ঘোরে এমন হওয়ায় হালকা কেঁপে উঠল সুমনা। কপালের দিকে ঠোঁট এগিয়ে নিচ্ছে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। মুহূর্তের মধ্যে ছিটকে সরে গেল সামিন। কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট সুরে বলল, আল্লাহ, কি করছিলাম এসব? ভাগ্য ভালো সুমনার ঘুম সহজে ভাঙে না, নয়তো আমায় অবস্থা দেখলে দুঃখ পেত, যেটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। ভাইয়া, দরজা খুলছো না কেন? সানিমের ডাক শুনে গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো। গলা খাকারি দিয়ে স্বাভাবিক গলায় বলল, খুলছি, দাঁড়া। ওয়ার্ডরোব থেকে গেঞ্জি বের করে পরে নিয়ে দরজা খুলে দিল। সামিন দরজায় এমনভাবে দাঁড়িয়েছে ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তাই সামিনের একটু ফাঁক দিয়ে ওকে দিল। তবে কিছুই দেখতে পেল না সানিম। তার এমন কাজে একটু বিরক্ত হয়ে সামিন জিজ্ঞেস করল, কি দেখছিস? ভাবি উঠেছে কি না সেটাই দেখছিলাম। সে তো আমায় জিজ্ঞেস করলেই হতো, অযথা চোরের মতো উকি দেওয়ার কি দরকার ছিল? ভাইয়ের এমন কথা শুনে সানিম
মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, ভাইয়া তুমি আমায় চোর বললে? চোর বলিনি, তবে চোরের মতো বলেছি। একই তো ব্যাপার হলো ভাইয়া। আচ্ছা, কী জন্য এসেছিস সেটা বল। মা তোমায় আর ভাবিকে ডেকেছে। আজ সব তোমার পছন্দের খাবার রান্না করেছে। জানো ভাইয়া, আমি এত করে বলি আমার পছন্দের কিছু খাবার রান্না করতে, কিন্তু মা তো আমার কোনো কথাই শোনে না। ঠিক আছে, আমি মাকে বলে দিব। তুই যা, আমরা আসছি। খুশি মনে চলে গেল সানি। দরজা বন্ধ করে সামিন বিছানার কাছে গিয়ে ছোট্ট সুরে ডাকল, সুমনা, ওঠো, মা ডাকছে। আজ খুব অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে। ভোরবেলা উঠে চা দেওয়া, এরপর গাল টেনে দেওয়া, লাগেজ গোছানো, আর এখন এক ডাকে সুমনার ঘুম ভাঙা। এই ব্যাপারটাগুলো খুবই অদ্ভুত। তবে সামিনের মনে অন্য কথা নাড়া দিচ্ছে। সেটা হলো, সুমনা কি আদৌ ঘুমিয়েছিল, নাকি ঘুমের ভান করেছে? যদি সত্যি ঘুমের ভান করে থাকে, তাহলে তো একটু আগে কি হয়েছে সেসব বুঝতে পেরেছে। যদি বুঝতেই পারে, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন? করে উঠল। সামনের ভাবনার অতল থেকে উঠে এলো সে। সুমনা তার হাতে কামড়ে ধরে আছে। হাতটা না ছাড়িয়েই সামিন প্রশ্ন করল। কি হচ্ছে এটা? নিজের সেই হাতটা ছেড়ে দিয়ে সুমনা উত্তর দিল, কখন থেকে ডাকছি, তোমায় শুনছো না কেন? কোথায় ডাকলে? কোথায় ডাকলাম মানে? এখানেই ডাকলাম। এই হঠাৎ হঠাৎ ভূতে পাওয়ার অসুখ আছে নাকি তোমার? ধুর, কি যা তা বলছো। তুমি যে মূর্তির মতো দাঁড়িয়ে থাকো, সেই বেলায় কিছু না। বেলা হয়েছে, ফ্রেশ হয়ে এসো। তুমি যাও, আমি আসছি। সৌজন্যমূলক হেসে সামিন ঘর থেকে বেরিয়ে এলো। খাবার টেবিলে সবাই বসেছে। সাজেদা সবার প্লেটে খাবার দিচ্ছেন। এর মধ্যে রফিকুল্লাহ সামিনের উদ্দেশ্যে বললেন, সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছো তো শামিন? জি বাবা, কাগজপত্রগুলো এখনো তোলা হয়নি, খাবার খেয়ে গিয়ে তুলে আনবো। সময় তো বেশি নেই হাতে। জি। তোমার সাথে আমি যাব এয়ারপোর্ট পর্যন্ত। ঠিক আছে। চুপচাপ খাবার খাওয়া শেষ করে যে যার নিজ নিজ ঘরে চলে গেল। সামিন এসে কাজগুলো দেখতে লাগলো। প্রয়োজনীয় যেটা শুধু, সেটা নিয়ে অপ্রয়োজনীয়টা রেখে দিয়েছে। এই কাজ শেষে তৈরি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। হঠাৎ পেছন থেকে সুমনা বলে উঠল, আজ তোমায় ভদ্রলোকের মতো দেখতে লাগছে। শামিন গলায় থাকা টাইটা হালকা টেনে বলল, তার মানে এতদিন অভদ্র দেখতে লেগেছে? অবশ্যই। যাক, তবুও তো আজ ভালো মানুষ বলছো। তাড়াতাড়ি করো, বাবা অপেক্ষা করছে তোমার জন্য। আমি গেলে তুমি বাঁচো, তাই না? একদম তাই। এবার যাও, ঠিক আছে? এই যে আমি এতদিনের জন্য চলে যাচ্ছি, তোমার দুঃখ হচ্ছে না? দুঃখ হতে যাবে কেন আজব? সত্যি তো, দুঃখ হতে যাবে কেন? আমি তো খুব খারাপ একজন মানুষ, তাই যত দ্রুত চলে যাব ততই ভালো। সব ঠিক আছে, তবে তুমি যতটা বলছো ততটা খারাপ নও। মোটামুটি ভালোই আছো। ভালোই পাম দিতে পারো, আসলে ভালো কথার ভাত নেই। কিন্তু রুটি তো আছে। একটা ভেংসি কেটে ঘর থেকে বেরিয়ে গেল। শামিন ডাকলো, তবে পাত্তা দিল না। জরুরি একটা কল করে লাগেজ নিয়ে ড্রয়িং রুমে এসে দেখে সাজিদা কাঁদছে। মায়ের পাশে গিয়ে বসে জড়িয়ে ধরে বলল, আমি কি একেবারে চলে যাচ্ছি মা? এভাবে কাদার কোনো মানে হয় না মা। এতগুলো দিন তোকে ছাড়া কি করে থাকবো বাবা? এতগুলো দিন কোথায় মা? এমনিতেও তো 3-4 মাস পর পর আসি বাসায়, তাহলে 6 মাস কি খুব বেশি হয়ে গেল? হ্যাঁ, বেশিই তো। মাকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করে তার কাছ থেকে বিদায় নিল। ময়নার মা সানিম সবাইকে বলে বিদায় নিয়ে জরুরি কিছু নিতে ভুলে গিয়েছে বলে নিজের ঘরে এলো। সামিন এসেই গলা ছেড়ে সুমনাকে ডাকতে আরম্ভ করলো। সুমনা, ঘরে এসো তো। আমার নীল রঙের ফাইলটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো বের করে দিয়ে যাও তাড়াতাড়ি। সাজেদাকে জড়িয়ে ধরে বসেছিল সে। ওখান থেকে উচ্চ স্বরে বলল, আমি তোমার কোনো ফাইল টাইলে হাত দিইনি, বুঝলে? নিজের জিনিস নিজেই খুঁজে নাও। দরজায় দাঁড়িয়ে সামিন পুনরায় বলল, আরে বাবা, আমি খুঁজে পাচ্ছি না তো। তো আমি গিয়ে কি করব? আমি কি জাদু জানি যে তুমি ফাইল কোথায় রেখেছো সেখান থেকে আমি বের করে দিব? আমি দেখেছি, তুমিই কাল দুপুরে রেখেছো। কিন্তু কাল দুপুরে তো আমরা গ্রামে ছিলাম। মুখে মুখে তর্ক করবো না। চোখে পানি নিয়েও সাজেদা হেসে উঠলেন। তার হাসি দেখে রফিকুল্লাহ, সানিম, সুমনার সবাই চোখ গোল গোল করে তাকিয়ে আছে। হাসির কারণ জানতে রফিকুল্লাহ জিজ্ঞেস করলেন, কি হলো তোমার শামিনের মা? শরীর ঠিক আছে তো? সাজেদা হাসি থামিয়ে উত্তর দিলেন, দেখেছো আমাদের ছেলে কত চালাক হয়েছে? কথাটা সুমনা আর সানিম আজ করতে না পারলেও রফিকুল্লাহ ঠিকই বুঝেছেন সাজেদা কিসের কথা বলছেন, তাই সেও হাসছেন। সুমনার মাথায় হাত বুলিয়ে দিয়ে সাজেদা বললেন,
যা মা, আমার ছেলেকে ফাইলটা খুঁজে দিয়ে আয়, নয়তো সে আজ ফ্লাইট মিস করবে। কি হয়েছে তোমার মা? কেবলই তো কাঁদলে আবার হাসছো। তোমার দেখা থেকে বাবাও হাসছে। ও কিছু না, তুই যা দেখি। সুমনা যেতে না চাইলেও তাকে জোর করে তুলে দেওয়া হলো। ঘরে পা রাখতেই সামিন দরজা বন্ধ করে গলায় রাগ টেনে বলল, কখন থেকে ডাকছি কানে যায় না? আমি যে এতবার করে বলছি তোমার কোনো কাগজে আমি হাত দিইনি, সেটা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বড্ড কথা বলো তুমি। আমি যে চলে যাচ্ছি, আমায় বিদায় দিবে না? আল্লাহ হাফেজ তো ওখানেও বলা যেত, তার জন্য আলাদা করে ঘরে ডেকে আনার দরকার কি ছিল? মানুষ দরকার ছাড়া কোনো কাজ করে না। তুমি বুঝতে পারছো না, আর তোমায় বোঝানোর মতো সময় নাই। নিজের যত্ন নিও। কোনো কিছুর প্রয়োজন হলে বাবাকে বলো। আর ঠিকমতো স্কুলে যাবে, ঠিক আছে? সানিমের সাথে যাবে, আবার ওর সাথেই ফিরে আসবে। কোনো আড্ডাবাজি চলবে না। আর ছেলে বন্ধু তো অবশ্যই বানাবে না, দুই একজন মেয়ে বন্ধু বানাতে পারো। হ্যাঁ, যার সাথে তার সাথে একদম মিশবা না। কোনো ছেলের দিকে তাকালে চোখ তুলে কৌটায় ভরে রাখবো। বোঝা গেল কথা? বোঝা তো যাবেই, এত সুন্দর করে বোঝালে। তুমিও সাবধানে থেকো আর নিজের যত্ন নিও। বউ যখন বলেছে সাবধানে তো থাকতেই হবে। শোনো, রোজ সকালে এবং রাতে মায়ের মোবাইলে কল করব। সে সময় মোবাইল তোমার কাছে এনে রাখবে, বুঝতে পারছো? ভেবেছিলাম একটা মোবাইল দিয়ে যাব, কারণ এভাবে মায়ের মোবাইল থেকে কথা বলা ঠিক কেমন একটা লাগে না। তবে কি করব, মোবাইল হাতে পেলে তোমার পড়াশোনা চাঙ্গে উঠে যাবে। সমস্যা নেই, মা তো আর অন্য মানুষ নয়। সেটা বলছি না রে পাগলি। একটা কথা বলি, কিছু মনে করবে না তো? কিছু মনে করার মতো হলে অবশ্যই মনে করব। তাহলে থাক। আচ্ছা বলো শুনি। একটা চুমু দিবে? রেগে গেল সুমনা, ভ্রু কুঁচকে বলল। এসব কি কথা মুখে? শামিন হো হো করে হেসে বলল, যাওয়ার সময় তোমার রাগে মুখটা দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই এখন একটু রাগ মাখিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এবার যাও। চুমু না দিলে একটু জড়িয়ে ধরি? সুমনার চোখ বড় বড় করে তাকাতেই শামিন কানে ধরে বলল, না না, আমি কিছু বলিনি, যাচ্ছি। দরজার কাছে যেতেই পেছন থেকে সুমনা দাঁড়াতে বলল। তার কথা মতো শামিন পেছন ফিরে দাঁড়াতেই দ্রুত পায়ে সুমনা গিয়ে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। তবে নাক টানার আওয়াজ পেয়ে শামিন বুঝতে পারলো সে কাঁদছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে আতরি গলায় বলল, খারাপ মানুষটা তো চলে যাচ্ছে, তবে কান্না করা হচ্ছে কেন? কাঁদতে কাঁদতে সুমনা বলল, মিস করব তোমায়। সত্যি কি মিস করবে? হ্যাঁ। কেন মিস করবে আমায়? আমি জানি না, কিন্তু আমার ভেতরে কেমন যেন হচ্ছে, খুব কান্নাও পাচ্ছে। ওরে কাঁদে না পরিটা, আমি যাব আর আসবো। তোমার জন্য কি কি নিয়ে আসবো বলো তো? অনেকগুলো চকলেট। আর আইসক্রিম তো গলে যাবে। আইসক্রিম ছাড়া আর কি? একটা মেয়ে পুতুল। আর একটা শাড়ি। শুধু একটা শাড়ি? হ্যাঁ, কি রং তোমার পছন্দের? আমার সব রং পছন্দের। আচ্ছা, তাহলে আর কি আনবো? কিন্তু মনে পড়ছে না। ও, তাহলে যখনই মনে পড়বে তখনই আমায় কল করে জানিয়ে দিবে, কেমন? ঠিক আছে। তাহলে এখন আমাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। শামিনকে ছেড়ে দিয়ে বলল। যাও, আল্লাহ হাফিজ। শামিন মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তার পেছন পেছন সুমনাও এলো। সাজেদা ছেলেকে এগিয়ে দিতে এসে বললেন, ফাইল পেয়েছিস বাবা? এর উত্তর কি দিবে বুঝতে পারছে না, তাই কথা ঘুরিয়ে বলল, সাবধানে থেকো মা, সবাইকে দেখে রেখো। তুইও সাবধানে যাস বাবা। শামিন আর রফিকুল্লাহ লিফটে উঠে গেলেন। সাজেদা দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলেন। ময়নার মাকে চা বানাতে বলে ফারজানের কাছে কল করে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো জানাচ্ছেন। ওদিকে সুমনা আর সানিম টিভি দেখতে ব্যস্ত। মেঘলা আকাশ, সাদা শীতল হাওয়া বেশ লাগছে তার। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। হয়তো তারা বুঝতে পেরেছে বৃষ্টি নামলো বলে, তাই তো নিরে ফেরার এত তাড়া। ধীরে ধীরে বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে। বারবার মাথায় দেওয়া ওড়নাটা পড়ে যাচ্ছে। একই কাজ বারবার করতে বিরক্ত লাগছে সুমনার। তাই সে সিদ্ধান্ত নিল স্থান ত্যাগ করার। ছাদের রেলিং ছেড়ে এক পা এগোতেই থেমে গেল। পুনরায় একই স্থানে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো বুঝতেই কার্নিশ বেয়ে দুফোঁটার নোনা পানি টুপ করে পড়ল। সময় আনুমানিক 4টা বা এর বেশি হতে পারে। এখনো সামিন কোনো কল করেনি। সে গিয়ে পৌঁছেছে কিনা তা জানা নেই কারো। ঘরটায় একা থাকা যাচ্ছে না। কেমন যেন অদ্ভুত এক অস্বস্তি অনুভব হচ্ছে। কারোর সাথে দুটো কথাও বলতে মন চাচ্ছে না। তাই সে সাজিদাকে জানিয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে। এখানে এসে কিছুটা ভালোই লাগছে, তবে মাঝে মাঝে বুকের ভেতর ধূপধাপ করে উঠছে। চারিদিকে বাতাসের তীব্র আওয়াজে কান দুটো যেন তব্দা হয়ে গিয়েছে। হঠাৎ মনে হলো কেউ তাকে পেছন থেকে ডাকছে।
চট করে পেছনে ফিরতেই সানিমকে দেখতে পেল। এক হাত উঁচিয়ে ভাবি বলে ডাকছে, অন্য হাতে কিছু যেন আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুমনা দুপা এগিয়ে গেল, বাকিটুকু সানিম দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমাকে এখন থেকে খুঁজছি ভাবি। তুমি এখানে একা কি করছো? আকাশের অবস্থা দেখেছো কি ভয়ঙ্কর? এখনই ঝড় শুরু হবে আর তুমি চুপটি করে দাঁড়িয়ে আছো। আমার এই শরীর তোমার খুঁজতে খুঁজতে কত কষ্ট হয়েছে জানো তুমি? সানিম চাষের দিকে এক ধাপ এগিয়ে আসছে সবার চেয়ে। এজন্য বেশি দৌড়চাপ করলে শরীর ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে সিঁড়ি বিয়ে উঠলে। সানিমের দিকে তাকিয়ে মনে দুঃখ লাগলো। ছেলেটা এত বেশি হাঁপাচ্ছে আর কপাল দিয়ে ঘাম ঝরছে। নিজের ওড়না দিয়ে ঘাম মুছে দিতে দিতে স্নেহের গলায় বলল, আরে খুব কষ্ট হয়েছে আমার ভাইটার, তাই না? তোকে এখানে আসতে বলেছে কে বলতো? সিঁড়ি বেয়ে উঠতে তোর কষ্ট হয় সেজন্য এখানে আসার সময় তোকে ডাকিনি। ওখানে গিয়ে একটু বস, দেখ কি ঠান্ডা বাতাস, শরীর ঠান্ডা হয়ে যাবে। সে আমি বসছি, কিন্তু তুমি আগে কথা বলো, নয়তো আমায় আলুর দম বানিয়ে ফেলবে। কার এত বড় সাহস আমি থাকতে আমার ভাইকে আলুর দম বানাবে? আসুক না আসুক, আমিও তাকে বেগুনি বানিয়ে দেবো একদম। আসতে ভাবি, ভাইয়া কিন্তু এমনিতেই রেগে আছে তোমার উপর। কেন কেন? আমি কি করেছি? এই যে তুমি একা ছাদে এসে দাঁড়িয়ে আছো। আমি তো মাকে বলেই এসেছি। সেটা বলছি না ভাবি, আবহাওয়া ভালো নয়, এটাই বোঝাতে চাইছি। তাতে কি, তোর ভাইয়া তো আর দেখছে না। কথাটুকু বলেই শব্দ করে শয়তানি হাসি দিল। কলের ওপারে একজন চুপটি করে সব কথাবার্তা শুনছে আর রেগে ফুসফুস করছে। সানিম দোহাত নাড়িয়ে থামতে বলছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। সে নিজ মনে একটা করে কথা বলছে আর হাসছে। অবস্থা বেগতিক হবে দেখে সানিম বলল, আরে ভাবি চুপ করো না, ভাইয়া কলেই আছে। সুমনা হাসতে হাসতে উত্তর দিল। তাতে আমার কি? তবে এই হাসি মুখে বেশিক্ষণ রইল না। হঠাৎই মনে পড়ল কলে ভাইয়া আছে, তার মানে সামিন। হাসি থামিয়ে জিবা কামড় ধরে বলল। ওহ, আমি একদমই খেয়াল করিনি। সানি মোবাইলটা সুমনার হাতে দিয়ে বলল, তুমি কথা বলে এসো, আমি আস্তে ধীরে হাঁটছি। আরে দাঁড়া, শোন, তুই এইখানেই বসে থাক, কথা শেষ হলে দুজন একসাথেই চলে যাব। একটু দূরে সরে এলো সুমনা। মোবাইলটা কানে ধরে হালকাভাবে গলা খাকারি দিয়ে বলল, কখন গিয়ে পৌঁছেছো তুমি? কি বলছিলা তখন? আমি কিন্তু আগে প্রশ্ন করেছি। প্রথম প্রশ্নটা শান্ত গলায় বললেও এবার আর শান্ত থাকতে পারছে না। ধৈর্যের যেন বাঁধ ভেঙে গিয়েছে। অতিমাত্রায় রেগে গিয়ে দাঁতের দাঁত চেপে বলল, রাখ তোর প্রশ্ন। কোন সাহসে তুই ছাদে এসেছিস তার উত্তর দে। কার অনুমতি নিয়ে ছাদে পা রেখেছিস? গত কয়েকদিনে সামিনের এমন রাগ নজরে পড়েনি তার। খুব ঘাবড়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখের হাসি উধাও হয়ে গেল, একদম চুপসে গেল। 1 মিনিটের মতো চুপ থেকে ভয়াতর গলায় বলল, আমি তো মাকে বলেই এসেছিলাম। সেটা আলাদা ব্যাপার, আমি অনুমতি দিয়েছিলাম। তুমি তো ছিলে না, তা ধমকে সুমনাকে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু করলো, যখন আমি বাসায় ছিলাম তখন তো ছাদে যাওয়ার ইচ্ছে জাগেনি। তবে আজ কেন তুমি কি জানো? রোজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিল্ডিংয়ের সমস্ত ছেলে পেলে ছাদে গিয়ে আড্ডা দেয়, সেখানে তোমার তো কোনো প্রয়োজন নেই। এই কাহিনী পুরোই সুমনার অজানা ছিল, তাই সে বোকার মতো এসে সময় কাটাচ্ছে। এই ব্যাপারটা তার ব্যক্তিগতভাবেও খুব অপছন্দ। ছোট্ট সুরে মিনমিন করে বলল, আসলে এটা আমার জানা ছিল না। মাকে যখন বলেছিলাম তখন তিনিও এমন কিছু বলেনি আমায়। তবে আমি ছাদে আসা থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি। বর্তমানে এখানে আমি আর সানিম আছি। সানিম বলল আবহাওয়া ভালো না, তার জন্য হয়তো আসেনি। কিন্তু হ্যাঁ, এই ভুল যেন পরবর্তীতে না হয়। আর আসবো না কখনো। আসবে, তবে আমি যাওয়ার পর আমার সঙ্গে। ঠিক আছে। এখন তাড়াতাড়ি নেমে যাও, আর ভুলেও বৃষ্টিতে ভিজতে যেও না, কারণ এখন আমি নেই যে সারাক্ষণ তোমার পাশে থাকবো। পরে কথা হবে। কলটা কেটে দিয়ে সানিমকে নিয়ে ছাদ থেকে চলে এলো। সন্ধ্যাবেলায় সবাই চা খায়, তাই সুমনা চুলায় পানি বসিয়েছে। আজ ময়নের মার শরীরটা একটু খারাপ, তাই সুমনা বানাচ্ছে। যদিও সাথে মানা করেছিলেন, কিন্তু সুমনাই শোনেনি। সে নিজ ইচ্ছাতেই করছে। পানিতে চাপাতি দিয়ে যে নাড়তে গেল, অসাবধানতার জন্য সবটুকু চাপ পড়ে যায়। বেশ কিছুটা সুমনার হাতের উপর পড়ে অমনি চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে ড্রয়িং রুম থেকে সবাই দৌড়ে এসে হাজির হলো। হাত ধরে কাঁদছে। সাজাতে এগিয়ে গিয়ে সুমনার হাতটা দেখে বললেন, কি করে হলো এটা? কতখানি পুড়ে গিয়েছে। খুব জ্বলছে মা। এদিকে আয় তো। সুমনাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে সানিমকে বললেন মলম আনতে। সুমনার এত কান্নাকাটি দেখিয়ে রফিকুল্লাহ বললেন,
স্বামীনের মা, আমি বরং ডাক্তারকে কল করি, মেয়েটা কষ্ট পাচ্ছে খুব। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আপাতত মলমটা লাগিয়ে দিই, এতে জ্বালা পোড়া কমবে। চট করে রফিকুল্লাহ মোবাইলটা কানে ধরে অবাসে চলে গেলেন। সানিম এলো, তার হাত থেকে মলমটা সাজেদা নিয়ে আলতোভাবে সুমনার হাতে দিতে লাগলেন আর বললেন, কাঁদিস না মা, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে দেখিস। আধা ঘন্টা বাদে ডাক্তার এলো। সুমনার হাত দেখে তাতে কিছু ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল, সাথে অনেকগুলো খাবার ওষুধ লিখে দিয়ে তিনি চলে গেল। একজন ড্রাইভারকে দিয়ে ওষুধগুলো আনতে পাঠালেন রফিকুল্লাহ। রাতের খাবার খেতে বসেছে সবাই। সুমনা চুপচাপ মাথা নিচু করে একটু করে খাবার তুলছে মুখে। এর মধ্যেই রফিকুল্লাহ বললেন, আগামী পরশু সুমনাকে স্কুলে নিয়ে যাব। আমি আজ কথা বলেছি, প্রথমে তারা রাজি হয়নি, কেননা পরীক্ষা চলে এসেছে। এ সময় ভর্তি ভর্তি এসব হয় না। অনেক বোঝানোর পর সবাই রাজি হয়েছে। সাজেদা বললেন, স্বামীন কথা বলবে বলেছিল। ছেলের হাতে সময় কোথায় ছিল বলো? আমি তাদের কাউকে বলিনি যে সুমনা আমাদের পুত্রবধূ। তাদেরকে এটাই বলেছি সুমনা আমাদের মেয়ে। এতদিন সে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করেছে, কিন্তু এবার থেকে আমাদের কাছে থাকতে চায়। ঠিক আছে, কিন্তু এই হাতে তো সুমনা ক্লাস করতে পারবে না এখন। সমস্যা কি? যখন ভালো হবে তখন থেকে ক্লাস করবে। সাজেদা বললেন না কিছুই। খাওয়া শেষ করে নিজের ঘরে এসেই বিছানায় বসলেন। ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কেমন যেন মনের কোণে ভয় কাজ করছে। বারবার এদিক সেদিক তাকাচ্ছে। এর আগে কখনো একা একটা ঘরে সে থাকেনি। রোমানা মারা যাওয়ার আগে সুমনা তার কাছেই ছিল, কেননা রোমানার প্রাণ ছিল তার ছোট বোনটা। নিজের থেকেও বহুগুণ বেশি যত্ন নিত তার। তবে সে আদর, স্নেহ, মায়া, ভালোবাসা বেশিদের ভাগ্যে জুটল না সুমনার। হঠাৎ এক ঝড়ে সে তছনছ করে দিল সবকিছু। সুমনা বঞ্চিত হলো বড় বোনের ভালোবাসা থেকে, আর ফারজানা হারালেন মাথার উপর থেকে ছাতা। আশা, ভরসা সবকিছুই তিনি সেদিন হারিয়েছেন। সুমনা যখন খুব ছোট্ট, তখন ইকবাল সাহেব, সুমনার বাবা, তাদের সবাইকে ছেড়ে চলে যান। একজন দক্ষিণী মায়ের হাতে দুটো মেয়ে ধরিয়ে দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং নিজের দেশ ছেড়ে পাড়ি জমান ভিন দেশে। ইকবাল সাহেব বড্ড আশা করেছিলেন তার পুত্র সন্তান হবে, কিন্তু হয়েছে মেয়ে রুমানা। পরবর্তীতে পুনরায় আশার বুক বাঁধলেন। তিনি ভেবেছিলেন বেশ কয়েক বছর পর আল্লাহ দ্বিতীয় সন্তানের মুখ দেখিয়েছেন, এবার হয়তো ছেলেই হবে। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল অন্য। তাই তো তিনি দ্বিতীয় সন্তানকেও মেয়েরূপী সৃষ্টি করেছেন। তবে এতে সন্তুষ্ট ছিলেন না ইকবাল সাহেব। দিন শেষে সবকিছুর মায়া ত্যাগ করেন। সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যান বহু দূরে। সেই থেকে ফারজানার কপালে দুর্দশা জড়িয়ে যায়। বেসরকারি স্কুলে চাকরি করতেন তিনি। মাস শেষে যা বেতন পেতেন তা কোনো রকমে 3 জনের চলে যেত। এভাবে কিছু মাস ভালো কাটার পর থেকেই ফারজানা শারীরিক অসুস্থতায় ভোগেন। হাতে অল্প স্বল্প টাকা থাকায় ঠিকমতো ওষুধ কিনতে পারতেন না। তার উপর রুমানা সবেমাত্র কলেজে পা রেখেছে, সেখানে কত খরচ। সবকিছু মিলিয়ে খুব একটা ভালো দিন যাচ্ছিল না তাদের। ফারজানা একদিন স্কুলে গেলে 2 দিন যেতে পারতেন না, তাই তাকে স্কুল থেকে বাতিল করা হয়েছে। তখন যেন আকাশ ভেঙে ফারজানা মাথায় পড়ে। পরিবারের এমন অবস্থা দেখিয়ে রুমানা চাকরি খোঁজ করতে থাকে। অবশেষে তার কিছু বন্ধু বান্ধবদের মাধ্যমে একটা চাকরি পায়। পড়াশোনা, অসুস্থ মা, ছোট বোন, সাথে অফিস, সবকিছুই সমানভাবে সামলাতে হয়েছে তাকে। আস্তে ধীরে ফারজানা কিছুটা সুস্থ হয়ে ওঠেন। বাড়িতেই কিছু ছেলে মেয়েকে পড়াতেন। সুমনা বড় হতে লাগলো। সেই সাথে রুমানার কাঁধ থেকে বোঝা কমতে থাকে। সংসারটা ঘুরে দাঁড়ালেও বেশি দিন ঠিক রইল না। ফারজানার মরণ ব্যাধি, ক্যান্সার আর রুমানের মৃত্যু, এসবে খুব ভেঙে পড়ে ফারজানা। কেনই বা ভাঙবে না? অল্প কিছু বছরের ব্যবধানে এক এক করে সবই হারিয়ে গিয়েছে। প্রথমে স্বামী, তারপর সন্তান, সব শেষে তিনি নিয়েছে। বাকি রইল শুধু ছোট্ট মেয়ে। এই সব কিছুই সাথে নজরে রেখেছিলেন প্রিয় বান্ধবীর দুশ্চিন্তা কমাতে, তাকে একটু ভালো রাখতে। নিজের ছেলের বউ করে নিয়ে গেল সুমনাকে, যাতে করে ফারজানা নিশ্চিন্ত হন তার মেয়ে একা নয়, কেউ আছে দেখে রাখার জন্য, কেউ আছে সুমনাকে আগলে রাখার জন্য। সাজাদার ডাকে ঘোর কাটে সুমনার। চটজলদি গিয়ে দরজা খুলে মুখে কৃত্রিম হাসি টেনে বলল, কিছু বলবে মা? মন খারাপ কেন তোর? ওই না তো। একা ভয় পাচ্ছিস? আসলে মা, তুমি তো সব কিছু জানো, বলো। আমার একটু ভয় ভয় লাগছে। আচ্ছা শোন, দরজা খোলা রাখিস। আমার হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে তোর পার শেষে ঘুমাবো, কেমন? কিন্তু মা, তোমার সমস্যা হবে না?
সাজেদা এক গালে হেসে সুমনার মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি, সমস্যা কেন হতে যাবে বলতো? এবার যেন বুকটা হালকা হলো, মাথা থেকে ভূত প্রেত নিয়ে দুশ্চিন্তা নেমে গেল। সুমনা মুচকি হাসলো। সাজেদা মোবাইলটা সুমনার হাতে দিয়ে চলে গেলেন। দরজাটা হালকা খোলা রেখে গিয়ে বিছানায় বসলো। মুহূর্তের মধ্যেই মোবাইলটা বাজতে শুরু করলো। সামনের কল ভেবে মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল স্ক্রিনে ফারজানা লেখা। তবে এতেও মন্দ নয়, সারাটা দিন কথা হয়নি মায়ের সাথে, তাই দেরি না করে কলটা রিসিভ করে কানে ধরে বলল। মা, কেমন আছো তুমি? ফারজানা ওপাশ থেকে হাসি খুশি গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। মা, তুই কেমন আছিস? তোর শরীর কেমন? আমিও ভালো আছি মা। সত্যি কি তুমি ভালো আছো নাকি মিথ্যে বলছো আমায়? শ্বশুরবাড়ি গিয়ে আজকাল আমায় অবিশ্বাস করতে শুরু করেছিস? পাজি মেয়ে। তেমন কিছু ব্যাপার না মা, আসলে খুব চিন্তা হয় তুমি একা একা থাকো, কখন কি হয় তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার রাতারাতি বড় হয়ে গিয়েছে, তাই তো কত চিন্তা তার। মজা করো না কিন্তু মা। আচ্ছা, করলাম না। রফিক ভাই, সাজেদা, শানিম সবাই কি ঘুমিয়ে গিয়েছে? আমি ঘুমিয়েছি কিনা বলতে পারছি না, তবে বাবা মা জেগে আছে। মা সবে এই ঘর থেকে গিয়েছে। ও ঠিক আছে, আমি সকালে কল করে কথা বলে নিব। শামিনের সাথে কথা হয়েছে, সন্ধ্যার একটু আগে। আমাকেও কল করেছিল। আচ্ছা মা, ঘুমিয়ে যা, রাখছি হ্যাঁ। তুমি সাবধানে থেকো মা। আচ্ছা। ফারজানা কলটা কেটে দিল। মোবাইলটা বিছানার একপাশে রেখে শুতে যাবে এমন সময় আবারও বেজে উঠল। সঙ্গে সঙ্গে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এতক্ষণ কার সাথে কথা হচ্ছিল শুনি? মা কল করেছিল। সত্যি তো? আমার কথা যদি বিশ্বাস নাই করতে পারো তবে কিছু জিজ্ঞেস করো কেন? রেগে গেলে তো গেলি। চুপ করে রইল সুমনা। সামিনও কয়েক মুহূর্ত চুপ থেকে গলায় গম্ভীর ভাব বজায় রেখে বলল, হাতের কি অবস্থা? হঠাৎ এমন প্রশ্ন করায় চমকে গেল সুমনা। জানিয়েছে কি এই খবর? সুমনা থতমত খেয়ে বলল, কার হাত? অবশ্যই তোমার হাত। কেন, কি হয়েছে? এটা তো তুমিই ভালো বলতে পারবে। এবার বলো, পাকনামি করার স্বাদ মিটেছে? না, মেটেনি। তাহলে এক কাজ করো, মাকে বলো বড় একটা হাঁড়ি দিতে, তারপর সেটা নিয়ে পানি গরম করে সোজা গায়ে ঢেলে দাও, তাহলে আশা করি মিটে যাবে। ঠিক আছে। ঠিক আছে তাই না? ঠিকঠাক মতো যে কাজ করতে পারবে না, তবে সেই কাজ করতে যাও কেন বলো তো? আজ হাত না পুড়ে যদি মুখে এসে লাগতো তখন কি হতো একবার ভেবে দেখেছো? তেমন কিছু তো হয়নি। কিন্তু হতে পারতো তো। যেটা হয়নি সেটা বলে লাভ কি? এখনো সময় আছে, সাবধান হও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। তুমি কবে আসবে? কেন মনে পড়ে আমায়? না, বলো। স্বামী লম্বা এক শ্বাস ফেলে উত্তরে বলল, সবে তো আজ এলাম, কাল থেকে খেলা শুরু। সবশেষে বেঁচে থাকলে অবশ্যই ফিরবো আমার পরিবারের কাছে এবং আমার বউয়ের কাছে। এভাবে বললে কেন? আসলে সুমনা, আমি যে কাজে এসেছি সেই কাজটা খুব সহজ নয়। যদিও আমি সব জেনে শুনে রাজি হয়েছি আসতে, এখানে পদে পদে বিপদ, প্রতি মুহূর্তে যেন মৃত্যু হাতছানি দিয়ে রাখছে। তবে কিচ্ছু করার নেই, আমার দায়িত্ব আমাকেই পালন করতেই হবে। শোনো, এই সমস্ত কথা যেন মায়ের কানে না পৌঁছায় সেদিকে খেয়াল রেখো। তুমি আগে কেন বললে না এই কথাগুলো? আগে বললে আমায় কেউ আসতে দিতে চাইতো না বা আসতেই দিত না, কিন্তু এটা করা খুব জরুরি। নিজের প্রাণের চেয়েও জরুরি। অবশ্যই। আমি প্রথম যেদিন এই পথে হাঁটতে শুরু করেছি সেদিন শপথ করেছি আমি দেশের জন্য করব, দেশের মানুষদের জন্য করব, নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও আমি লড়ব। সেসব ভুলে যাই কি করে বলো? আল্লাহর দরবারে দোয়া করো যাতে আমাদের এই মিশন সাকসেসফুল হয় এবং আমাদের টিমটা সুস্থভাবে দেশে ফিরে। তোমরা অন্যের ভালো করতে চাইছো, আল্লাহ তোমাদের অবশ্যই ভালো করবেন। সাবধানে থেকো। ওষুধ খেয়েছো? হুম। একা ভয় লাগছে? মা থাকবে বলেছে। তুমি যে আমায় পছন্দ করো না, দেখেছো তো আমি না থাকলে কেমন লাগে। খারাপ না, ভালোই লাগছে। তাহলে তো আমার উচিত এখানেই মরে যাওয়া। এতক্ষণ মন মেজাজ শান্তই ছিল, তবে এখন আর শান্ত থাকতে পারল না। মাথায় 100 ডিগ্রি রাগ উঠে গিয়েছে। রাগী গলায় সুমনা বলল, এসব ফালতু কথা বলার হলে পরবর্তী সময় আর কল করবে না, কারণ আমি বসে নেই তোমার এই সমস্ত আজাইরা কথাবার্তা শোনার জন্য। কুল পিচ্ছি কুল, আমি তো মজা করেছি। এটাকে মজা বলে? বোকা পেয়েছো আমায়? না না, তুমি খুব চালাক। এবার মাথা ঠান্ডা করে ঘুমাও কেমন? ঘুমাবে না? তাহলে ড্রয়ার খুলে রেখো। কি দেখবো? আর দেখোই না। সুমনা বিছানা থেকে নেমে ড্রয়ারের কাছে গিয়ে সেটা খুলতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। একটা ড্রয়ার ভরা হরেক রকমের চকলেট।
সুমনা ভুলে গেল যে সে কারো উপর তীব্রভাবে রেগে আছে। খুশিতে ডগমগিয়ে উঠল। ওদিকে সামিন হাসছে। সুমনা একটা চকলেট হাতে নিয়ে বলল, তুমি কত কিউট। সত্যি নাকি পাম দিচ্ছ? না না, সত্যি বলছি। আচ্ছা এবার ঘুমাও। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে মাথা মেঝের দিকে ঝুঁকিয়ে দুহাতে চেপে ধরে আছে। আগামী 6 মাসের মধ্যে কি হবে তা জানা নেই। হয়তো অসুস্থ শরীরে দেশে ফিরতে হবে, নয়তো লাশ। তবে সুস্থ শরীরে দেশে ফেরার আশঙ্কা খুবই কম। দরজায় দাঁড়িয়ে কে একজন পুরুষালী গলায় বলল, স্যার, মিটিং শুরু হতে 5 মিনিট বাকি। তার আগে লিডার আপনাকে দেখা করতে বলেছেন। সামিন মুখ তুলে দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল। আমি আসছি। দরজা থেকে লোকটা চলে গেল। সামিন মোবাইলটা বালিশের তলায় রেখে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছোটবেলার সব মজার গল্প করছেন সাজেদা। সুমনার চোখ দুটো বুঝে চুপটি করে শুনছে, আর মাঝে মাঝে দুটো একটা প্রশ্ন করছে। এক পর্যায়ে চোখ দুর্বল হয়ে এলো। ঘুম পাড়ানি পড়িরা এসে সুমনাকে ধরে ঘুমের দেশে নিয়ে গেল। মাথার উপর খাখা রোদ, কোথাও একটু ছায়া নেই, বাতাসের দেখা তো মোটেও নেই। চারিদিকে উঁচু নিচু বিল্ডিং, রাস্তায় আটকে আছে ছোট বড় অসংখ্য গাড়ি। বড় বড় বাসগুলোতে বসে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছে, সেটা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। কিছু মানুষ জানালার পাশে বসে হাতে যা পাচ্ছে তা দিয়েই বাতাস করছে। কখনো যানজট ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। ফুটপাত দিয়ে কত মানুষ হেঁটে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, আবার কেউ কর্মস্থলে। সুমনার বায়না ধরায় গাড়ি রেখে পায়ে হাঁটছে সবাই। প্রথমবার বায়না ধরেছে তাই সেটা ফেলতে পারেননি রফিকুল্লাহ। এক হাতে সুমনার হাত আর অন্য হাতে সানিমের হাত ধরে রাস্তায় হাঁটছে। সুমনার স্কুলে আজ প্রথম দিন ছিল, তবে কোনো ক্লাস করেনি সে। রফিকুল্লাহ অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকেন, আর আজকে তিনি ছুটিতে আছেন, তাই দিনটা হাতছাড়া করতে রাজি নয় সুমনা আর সানিম। উদ্দেশ্য আজ সারাদিন শহর ঘুরে দেখবে, সাথে খানাপিনা করবে। এতে দ্বিমত পোষণ করেননি রফিকুল্লাহ, কেননা তার মনেও চাই ছেলে মেয়েদের নিয়ে কিছুটা সময় কাটানো। তবে ব্যস্ততার কারণে সেটা বাস্তব রূপ ধারণ করে না। মাঠের মতো একটা খোলা জায়গা, তাতে ঘেরা করা বকুল গাছ, সব কয়টা গাছে ফুল ফুটে আছে। একটু কাছে যেতেই ঘ্রাণ এলো। এই বকফুলের সুঘ্রাণ নেশা ধরিয়ে দেয় সুমনাকে। হাতটা ছাড়িয়ে দৌড়ে গিয়ে মাটি থেকে ফুলগুলো কোড়াতে শুরু করলো। তাকে সাহায্য করতে সানিমও গিয়ে কোড়াচ্ছে। এমন দৃশ্য দেখে রফিকুল্লাহ মুচকি হাসলেন। গাছের নিচে ছায়া পেয়ে বসছেন তিনি, ওদিকে ওরা ফুল কোড়াতে ব্যস্ত। একজন লোক ট্রাক্সে করে চা বিক্রি করছে, তাকে ডেকে 1 কাপ চা হাতে নিয়ে সুমনা সানিমকে উদ্দেশ্য করে বললেন, ফ্লাক্সের চায়ের স্বাদ আলাদা, তোরা কি খেতে চাস? সুমনা উত্তর দেওয়ার আগে সানিম বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। তুমি আমার আর ভাবিরটা নিয়ে রাখো, আমরা আসছি। সানিমের কথা শুনে তার দিকে তাকিয়ে সুমনা বলল, এত গরম, তার উপর গরম চা খাবি কি করে তুই? আমি খেতে পারবো, তুমি কি করে খাবে সেটা নিয়ে ভাবো। আমি তো খেতে চাইনি একবারও। আরে ভাবি, খেয়েই দেখো, শরীর একদম জুড়িয়ে যাবে। সত্যি বলছিস? হ্যাঁ চলো, ফুলগুলো আমার কাছে দাও। ফুলগুলো সানিমের হাতে দিয়ে নিজের হাত দুটো ঝেড়ে রফিকুল্লার ডান পাশে বসলো, আর বাম পাশে সানিম। আস্তে ধীরে মাঠে লোক সমাগম বাড়ছে। কেউ ছোট্ট সোনামণির হাত ধরে সবুজ ঘাসের উপর হাঁটছে, কেউ আবার দল বেঁধে ব্যাট বল হাতে নিয়ে আসছে। কিছু মানুষকে গোল হয়ে বসে গল্প করতেও দেখা যাচ্ছে। বিকাল হতে লাগলো, তাই কিছুটা তাপমাত্রাও নেমে এলো। খানিকক্ষণ পরপরই ঠান্ডা শীতল হাওয়া এসে প্রাণটা জুড়িয়ে দিয়ে যাচ্ছে। চা খাওয়া শেষ হতে সুমনা রফিকুল্লার হাত ধরে বলল, বাবা চলো না ঘাসের উপরে হেঁটে আসি। রফিকুল্লাহ একগাল হেসে বললেন, আচ্ছা চল চল। খুশি হয়ে উঠে দাঁড়ালো। সানিম হাতের ফুলগুলো বসার জায়গা রেখে চলে গেল। বিকেল হওয়ার সাথে সাথে যেমন মানুষ বাড়ছে, তেমনি এক এক করে সকল প্রকারের খাবার, আচার, বাচ্চাদের খেলনা, বড়দের কসমেটিক্স, এ যেন মেলা হয়েছে। সানিম আচার খেতে চাইলে সবাই সে দোকানটার সামনে গিয়ে দাঁড়ায়। সুমনা এক নজরে সবকিছু দেখে বলল, বাবা, এখানে কি প্রতিদিন মেলা হয়? এই যে যেমন দেখছিস রোজ এরকমই মেলার মতো করে সবাই বসে। শুনেছি বেচা কিনাও ভালো হয়। মাকে সঙ্গে করে নিয়ে এলে খুব ভালো হতো, তাই না বাবা? সে তো ভালোই হতোই, তবে আমাদের এখানে আসার তো কথা ছিল না মা। সেটাই তো। আচ্ছা, অন্য একদিন মাকে নিয়ে আসবো। আচ্ছা আসিস। বাবা মায়ের জন্য আচার নিবে। গ্রামের মা বলেছে শহরের মা আচার খুব পছন্দ করে।
রফিকুল্লাহ হো হো করে হেসে উঠলেন সুমনার এমন দুই মায়ের পরিচয় দেওয়ায়। হাসি থামিয়ে বললেন, আচ্ছা আচ্ছা নিব। আচার খাওয়া শেষ হতে কিছু আচার প্যাকেটে ভরে নিয়ে বিল মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। ছোট একটা আইসক্রিমের দোকান, সেখানে থেকে দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়ে সব কিছু দেখতে লাগলো। একদম লাইনের শেষে বিশাল একটা চুড়ির দোকান, সব রকমের চুড়ি পাওয়া যায় সেখানে। রফিকুল্লাহ পা থামিয়ে দাঁড়ালেন, কয়েক মুহূর্ত চুড়িগুলোর দিকে তাকিয়ে থেকে দোকানদারকে বললেন, এখান থেকে লাল কালো এবং নীল রঙের 3 মুঠো চুড়ি দিন। হাতের সাইজ কেমন হবে স্যার? রফিকুল্লাহ সুমনার হাত উঁচিয়ে দেখিয়ে বললেন। এই যে আমার মেয়ের হাত। রফিকুল্লাহর দিকে তাকিয়ে আছে সুমনা। দোকানদার চুড়িগুলো প্যাকেট করে দিল। রফিকুল্লাহ প্যাকেটটা হাতে নিয়ে তার দাম দিয়ে দিলেন। পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে কল করে এখানে আসতে বলেন। রফিকুল্লাহ দুজনের উদ্দেশ্যে বললেন, ড্রাইভার আসছে, এখন তোরা কি খেতে চাস বল। চটজলদি সুমনা বলল। অনেক খেয়েছি বাবা, এবার চলো বাড়ি যাই। সানিম তার কথার দ্বিমত পোষণ করে বলল, তেমন কিছুই তো খাইনি, চলো ভেলপুরি খাবো। আহা, ভেলপুরি আমার খুব পছন্দের। তোর কি অপছন্দের কিছু আছে? থাকলে বল শুনি। সুমনার এমন কথায় তার মুখ থেকে হাসি উধাও হলো। ভ্রু কুঁচকে সানিম বলল, তুমি আমায় এভাবে বলতে পারলে ভাবি? না, মোটেই না। আমি তোকে এসব বলতেই পারি না। তাহলে বললে কেন? আমি বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। দুজনে কথোপকথন শুনে রফিকুল্লাহ হো হো করে হেসে বললেন, হয়েছে হয়েছে, এবার থাম তোরা। ওদিকে বোধহয় বেলপুরি পাওয়া যাবে, চল। এই তো আমার ভালো বাবা। তবে একদিন আমি খারাপ ছিলাম। বাবাটা এমন প্রশ্নে ছেলের ভাবাচেকা খেয়ে গেল। সানিমের মুখের অবস্থা দেখে হাসি আটকে রাখতে পারল না সুমনা, তাই খিলখিলিয়ে হেসে উঠল। এতে যেন কিছুটা লজ্জা পেল সানিম। রফিকুল্লাহ হাঁটা ধরলেন, তার পেছন পেছন সুমনা আর সানিম হাসাহাসি করতে করতে যাচ্ছে। ভেলপুরি খাওয়া শেষ। এর মধ্যেই ড্রাইভার কল করে জানালো সে এসে পৌঁছেছে, তাই চটজলদি সবাই এখান থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো। রফিকুল্লাহ ড্রাইভারের পাশের সিটে বসেছেন। ড্রাইভার গাড়ি স্টার্ট করতে যাবে তখনই তাকে বাধা দিয়ে পেছনে বসে সুমনা আর সানিমের হাতের দিকে তাকিয়ে বললেন, সুমনার ফুলগুলো কোথায় শামিন? সানিম জিভা কামড়ে বলল, ও আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে আনছি এখনই। থাক, আমি যাচ্ছি। রফিকুল্লাহ গাড়ি থেকে নেমে গিয়ে ফুলগুলো নিয়ে এলেন। নিজের কাছে নিয়ে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বললেন। বাসে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন রফিকুল্লাহ আর সাজেদা। সানিম গেম খেলতে ব্যস্ত। ওদিকে সুমনা চুপচাপ এক পাশে বসে ফুলগুলো নিয়ে মালা তৈরি করছে। একটা মালা সম্পূর্ণ হতেই সভা থেকে এক লাফে নেমে সাজেদার পেছনে গিয়ে মাথার উপর থেকে ওড়নাটা সরিয়ে দিল। সুমনার এমন কাজে অবাক হয়ে সাজেদা প্রশ্ন করলেন, কি করছিস রে মা? তুমি চুপটি করে দেখো আমি কি করি। সাজেদা আর কিছুই বললেন না। সুমনের হাতে থাকা সেই মালাটা সাজেদার খোপায় পেঁচিয়ে দিয়ে হাসি মাখা মুখে বলল, কি সুন্দর মানিয়েছে তোমায় খোপায়। এ বাবা, দেখো না, ভালো লাগছে না? সানিম দেখ তো, মাকে ভালো লাগছে না? রফিকুল্লাহ মিষ্টি হেসে বলল, সুন্দর লাগছে, কিন্তু তোমার মা তো বেরি ফুল পছন্দ করে। একগাল হেসিয়ে সাজেদা বলল, রাখো তো তোমার পছন্দ। আমার মেয়ে দিয়েছে মানে আমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এখন মেয়ে দিয়েছে বলে এই কথাটা বলছো, নয়তো আমি দিতে গেলেই তো জারি খেতে হতো। আমি কখনোই তোমায় ঝাড়ি দিইনি। এখন ছেলে মেয়েদের সামনে ভালো সাজা হচ্ছে না। মোটেই না, কারণ আমি তো ভালোই। বিয়ের পরপরই একদিন একগুচ্ছ গোলাপ নিয়ে এসেছিলাম, মনে আছে? সেদিন তুমি আমার সাথে কি করেছিলে? কথা কথা শুনিয়েছিলে, তারপর রাতে খেতে পর্যন্ত দাওনি। আমি সারা রাত খিদের যন্ত্রণায় ছটফট করেছি। তুমি কি ভেবেছো আমি ভুলে গিয়েছি সব কিছু? আর আমি যে সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতাম আমার বেরি ফুল পছন্দ, সেই বেলায় এতবার বলার পরেও কেন মনে থাকেনি? তুমি তো কখনো অফিসে যাওনি, যদি যেতে তাহলে দেখতে। বাপ দাদার নাম ভুলে গিয়েছো, আর ফুলের নাম তো বাদই দিলাম। হয়েছে, আমার কোনো প্রয়োজন নেই অফিসে যাওয়ার, বুঝলে? তাহলে এবার চুপ করো, কথা বলো না। ময়নার মা টেবিলে খাবার দিয়ে ডাকল। রফিকুল্লাহ সাজেদা গিয়ে বসলেন। সানিমকে ডাকতে সে উত্তর দিল, পরে খাবো, কেননা সে এখন গেম খেলায় মগ্ন হয়ে গেছে। সুমনাকে ডাকতে এসে বলে ওঠে, পেট ভরা, তবে
সাথেদা সেটা মানেননি, জোর করে পাশে বসিয়ে 2 লাখমা খাইয়ে দিয়ে বললেন, এবার ঘরে যা, খাবার খেয়ে আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। মুচকি হাসলেন সাজেদা। সুমনা উঠে সবাইকে বলে নিজ ঘরে এলো। বিছানায় গা এলিয়ে দিতেই সময় দেখতে দেয়াল ঘড়ির দিকে তাকালো। তবে ঘড়ি নজরে আসার আগেই স্বামিনীর একটা ঘড়ি নজরে এলো। যদিও ছবিটা আগেও দেখেছে, তবে আজ যেন নতুন লাগছে। গায়ে ইউনিফর্ম, মুখে মৃদু হাসি, কি সুন্দর লাগছে সৈনিকটাকে। আস্তে ধীরে উঠে ছবির কাছে গিয়ে দাঁড়ালো। পরিবেশটা নীরব। সুমনা কাছে এসে অপলক নয়নে দেখতে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠতে চমকে গেল। বুকের ভিতর ধপ করে উঠল। ওয়ার্ডরোবের উপর রাখা ফোনটা সমানে বেঁচেই চলেছে। দ্রুত পায়ে এসে কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে বলে উঠল, বলেছিলাম তো ফোন হাতের কাছে রাখতে, তবু এত সময় লাগলো কেন? তুমি অসময়ে কল কেন করো? আমি ভয় পেয়েছি। অসময় মানে? গত 4 দিনে তো এই সময় কল করি, আর সেটা তো আগে থেকেই বলা ছিল। সত্যি করে বলো তো, এতক্ষণ কি করছিলে? কিছু করছিলাম না তো। তাহলে ভয় পেলে কেন? না, কিছু না, এমনি। যা বলার স্পষ্টভাবে বলবে, নয়তো বলার প্রয়োজন নাই। বুঝতে পারছো? হ্যাঁ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীর ভালো? জি ভালো। সবাই ভালো আছে? জি। কেমন হলো ক্লাস? ক্লাস করিনি, কেন? আগামীকাল থেকে করব। আজ বাবা, সানিম, আমি প্রচুর ঘুরেছি, খেয়েছি, মজা করেছি। তুমি জানো, বাবা আমায় অনেকগুলো চুড়ি কিনে দিয়েছে। অযথা স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল? এভাবে ঘুরে বেরিয়েই চলতে। রোজ রোজ গিয়েছি নাকি? তা অবশ্য ঠিকই, রোজ তো যাওনি। আচ্ছা যাই হোক, এবার থেকে পড়াশোনায় মন দাও, তবে জীবনে ভালো কিছু করতে পারবে। আমি জানি, বলতে হবে না। ওরে বাবা, একদম কারেন্ট। এই জানো, আজ আমি অনেকগুলো বকুল ফুল কুড়িয়ে এনেছিলাম। তারপর কি করলে সেগুলো দিয়ে? মালা বানিয়ে মায়ের খোপায় পেঁচিয়ে দিয়েছি। তাই? এই ফুল তোমার পছন্দের? খুব। তাহলে তো গাছ লাগাতে হবে। হ্যাঁ, লাগাতে তো হবেই। আচ্ছা দেশে ফিরে তারপর কেমন? কবে ফিরবে বলো তো? ঠিক নেই, 6 মাসের আগেও ফিরতে পারি। ঠিক আছে। ভালো থেকো। মিটিংয়ের সময় হয়ে গেছে, সেখানে যেতে হবে। রাখছি, আল্লাহ হাফেজ। কিছু বলতে চেয়েছিল সুমনা, কিন্তু তার আগেই কলটা কেটে গেল। মুখ ভার করে ফোনটা রেখে শুয়ে পড়ল। সেই মুহূর্তে ঘরে এলেন সাজেদা। দরজা আটকে দিয়ে সুমনার পাশে শুয়ে নিজের কাছে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? এই তো মুখটা হাসি খুশি ছিল, এখন গম্ভীর হলো কেন? আচ্ছা মা, সব বাবাই কি এত ভালো হয়? হ্যাঁ অবশ্যই, বাবা মা কখনো খারাপ হয় না, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন মনে জাগলো কেন বলতো? তাহলে আমি পৃথিবীতে এসেছি শুনে বাবা মায় ফেলে দূরে কেন চলে গিয়েছে মা? বাবা মায় একটুও কেন ভালোবাসলো না? আমার এই বাবা তো খুব আদর করে আমায়, কিন্তু সেই বাবা কেন এমনটা করলো বলো না? সাজেদা লম্বা শ্বাস ছেড়ে বললেন, আসলে কি বলবো বলো তো, খুব ভালো মানুষ ছিলেন ইকবাল ভাই। জানি না হঠাৎ কি শুরু হলো আর কি হয়ে গেল, কিছুই বুঝতে পারি না। এসব নিয়ে ভাবতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে রে। একটা কথা তোকে বলা হয়নি, সেটা হলো তুই যখন জন্মেছিস আর ইকবাল ভাই তোকে অবহেলা করতে শুরু করে, তখন থেকেই তোর এই বাবা ফারজানার কাছে তোকে চাইতো, কারণ আমাদের মেয়ে নেই। কিন্তু ফারজানা দিতে রাজি হয়নি, তাই আমরাও জোর করিনি। তবেই 2 দিন পর পরই তোর বাবা তোকে দেখতে চলে যেত গ্রামে। তুইও ছিলিস তেমন, রফিক আঙ্কেল বলতেই পাগল। তোকে একটু বেশি স্নেহ করে তোর বাবা। মারে, মানুষের জীবনে কত কিছুই না ঘটে যায়, কিন্তু তুই চিন্তা করিস না, তোর এক বাবা তোকে ফেলে দিলেও আর এক বাবা আছে যত্ন করে তুলে নেওয়ার জন্য। এসব ভেবে কখনো মন খারাপ করবি না, কেমন? তুমি জানো মা, আজ যখন বাবার হাত ধরে ঘুরছিলাম তখন আমি অনুভব করতে পারছিলাম বাবার স্নেহ, আদর, ভালোবাসা কেমন হয়। আর যখন বাবা চুড়িগুলো কিনে দিয়েছিল তখন আমার খুব কান্না পাচ্ছিল, কিন্তু কান্না করতে পারিনি। অনেক মানুষ ছিল তো, একজন অন্য মানুষ হয়ে যদি আমাকে নিজের মেয়ের মতো আদর করতে পারে, তাহলে তিনি আমার নিজের বাবা হয়ে কেন সেটা করতে পারলেন না? আমি কি খুব খারাপ? আমাকে কেন বোঝা ভেবে ফেলে চলে গেল মা? এসব বলে না বাবা আমার, তুই ভালো করে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপর তাকে দেখিয়ে দে
বাবা ছাড়া বাঁচা যায়, বাবা ছাড়াও অনেক কিছু করা যায়। কে বলেছে আমার বাবা নেই? আমার বাবা আমার পাশেই আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সুমনা, কপালে আদর করে দিয়ে বললেন, কাঁদে না মা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে কিছু বলছিলেন। এদিকে সুমনা ঘুমিয়ে গেল। মাথাটা ঠিক করে বালিশের উপর রেখে গায়ে চাদর জড়িয়ে দিয়ে নিজেও ঠিকঠাক হয়ে শুয়ে পড়লেন। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বুজে নিলেন। মনে প্রাণে আনন্দে ঢেউ খেলে যাচ্ছে। কি যে খুশি লাগছে তার বলে বোঝাতে পারবে না। আজ শুক্রবার, আগামীকাল পর্যন্ত স্কুল বন্ধ। এই হলো এক খুশি। তার উপর গ্রাম থেকে ফারজানা আসছেন। দীর্ঘ 2 মাস পর মায়ের সঙ্গে দেখা হবে। তাকে জড়িয়ে ধরা যাবে, তার কোলে মাথা রেখে ঘুমানো যাবে, তাকে না বলা সব কথাগুলো বলা যাবে। মাকে নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছে সুমনা। ইতিমধ্যে ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে গ্রামের উদ্দেশ্যে। ওদিকে ফারজানা সবকিছু গুছিয়ে নিয়ে বসে আছেন। সাথীদা কল করে বলেছেন 15 দিনের জন্য যা কিছু লাগে সেসব নিয়ে আসতে। সেই অনুযায়ী জিনিসপত্র গুছিয়েছেন। এবার শুধু অপেক্ষা ড্রাইভার আসার। বিছানায় গুছিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো। এখনো কিছু সময় বাকি আছে শামিন কল করে, তাই চট জলদি ওয়াশরুমে ঢুকে গেল। দাঁত ব্রাশ করছে। এই মুহূর্তে ফোনটা বেজে ওঠে। মুখে ব্রাশ নিয়ে দৌড়ে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ বোলাতেই দেখতে পেল অচেনা একটা নাম্বার। দরজা খুলে এক দৌড়ে রান্নাঘরে এসে ফোনটা সাজেদার হাতে দিয়ে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সুমনা। ড্রয়ার খুলে 2টো চকলেট হাতে নিয়ে সানিমের ঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সামনে দিয়ে যেতেই সাজেদা ডাকলেন, এই সুমনা, শোন তো মা। সুমনা এসে সাজেদার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো মা। ময়নার মাকে গিয়ে বলতো যত দ্রুত সম্ভব গেস্ট রুমটা পরিষ্কার করে দিতে। কেন মা, কে আসবে? তোর মামা মানে আমার ভাই, তার পরিবার নিয়ে তো কান্ডারাতে থাকে। তো আমার ভাইয়ের ছেলে দেশে আসবে কোনো কাজে, তাই ভাই বলছিল এখান থেকে কাজ শেষ করে আবার কানাডায় ফিরে যাবে। আমি তাহলে খালাকে বলে দিচ্ছি। জামা, ভাইয়ের মুখের ওপর কিছু বলতেও পারি না। আমার একদম সহ্য হয় না রাহাতকে। কেন যে আসছে এখানে কে জানে। সাজেদা গম্ভীর মুখে মাথা নিচু করে বসে আছে। সুমনা মেঝেতে হাঁটু গেঁথে বসে সাজেদার থুতনিতে ধরে মুখটা উঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুমি তো এমন নও, তবে কেন এগুলো বলছো? যিনি আসবেন তিনি তো তোমার ভাইয়ের ছেলে, তবু কেন তোমার অপছন্দ? সাজেদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেটা একদম মানুষ হয়নি, খুব অল্প বয়সে নষ্ট হয়ে গিয়েছে। তবে জানি না এখন পরিবর্তন হয়েছে কিনা। কিন্তু দেশে থাকাকালীন সময়ে দিন রাত বকাটে ছেলেদের সাথে চলতো, নেশা করতো। রাস্তায় কোনো মুরব্বীদের সাথে দেখা হলে সম্মান দেওয়ার বদলে অসম্মান করত। কাকে কি বলতে হবে, কার সাথে ঠিক করে কথা বলতে হবে, সেটা মাথার থেকে বেরিয়ে গিয়েছে। রাহাতের বয়সে দ্বিগুণ বড় এমন মেয়েদের বিরক্ত করত। তাদের নামে আজে বাজে কথাবার্তা পুরো এলাকা ছড়িয়ে দিত। সর্বশেষে তো একটা পুচকে মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলো। সব দিক থেকেই আমার ভাই দেশে থাকতে পারেনি, তাই আজ তারা দেশের বাহিরে। স্বামীনও খুব ঘৃণা করে রাহাতকে। ও যদি শুনতে পায় রাহাত এখানে এসেছে, তাহলে কি যে করবে বুঝতে পারছি না। তাকে না জানালেই তো কিচ্ছু জানতে পারবে না মা। কিন্তু রাহাত ভাই ছোট মেয়েটাকে কেন মেরে ফেলতে চেয়েছিল? কোনো শত্রুতা ছিল কি? একটা মেয়ে ছিল খুব সুন্দরী, দেখতে শুনতে সব দিক থেকেই ভালো। সে সময় মেয়েটা কলেজে পড়তো, আর রাহাত ক্লাস 10। কোনোদিন স্কুল যেতে চায়নি। ভাই যদি জোর করে পাঠাতো তবে সবার চোখে ফাঁকি দিয়ে চলে আসতো। তো যাই হোক, রাহাত মেয়েটাকে খুব পছন্দ করে। তারপর ভাইকে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার হুমকি ধমকি দিয়ে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর মেয়ের বাবা মা প্রচণ্ড অপমান করে। অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে আমার ভাই বাড়ি ফেরে। রাহাত ভাইয়ের এমন অবস্থা দেখে খুব রেগে যায়। তারপর নানাভাবে সেই পরিবারের ক্ষতি করতে চায়। রাস্তাঘাটে লোকটাকে অপমান করতেই থাকে। সর্বশেষে লোকটার ছোট মেয়েকে চকলেটের লোভতে গিয়ে নিজ এলাকা থেকে কিছু দূরে নিয়ে যায়। তবে আল্লাহ সহায় ছিলেন, কিছু করতে পারেনি রাহাত। তার আগেই এলাকার দুজন লোক দেখে নেন।
তারপর ভালো করে জানতেন রাহাত ভালো ছেলে নয়, আর সেই পরিবারের সাথে ঝামেলা চলে। তারা সবাইকে খবর দিয়ে রাহাতকে আটকায়। এমনিতেও এলাকায় রাহাত আমাদের পরিবারের নাম নষ্ট করে তার ওপরে এমন একটা ঘটনা, সবাই মিলে এলাকা থেকে বের করে দিল। তখন আমার ভাই সব দিকে বিবেচনা করে দেশের বাইরে চলে যায়, কারণ তার ধারণা ছিল অন্য এলাকায় গেলে রাহাত এসব করবে না। 4-5 বছর হলো ওরা বাইরে থাকে, জানি না কতটুকু পরিবর্তন হয়েছে। মেয়েটাকে বিয়ে দিলেই তো এমন কিছু হতো না। বোকা মেয়েরে, জেনে শুনে কেউ এমন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেবে না। সেটাও ঠিক মা, এমন দুষ্ট লোক কেউ পছন্দ করে না। শোন মা, তুই সব সময় ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবি। ফারজানা তো আসছে, হয় ফারজানার সাথে থাকবি, না হয় আমার সাথে, তবে একা থাকা যাবে না। আর হ্যাঁ, সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখবি। যদি কেউ নক করে তবে ভালো করে জিজ্ঞেস করবি দরজা বাইরে কে আছে। যদি জানতে পারিস রাহাত আছে, তাহলে ভুলেও খুলবি না। আমার ফোনটা তোর কাছে রাখবি, কোনো সমস্যা হলে তোর বাবাকে কল করবি, মনে থাকবে। মা তুমি অযথাই চিন্তা করো না তো, এত বছর পরেও কি মানুষ একই রকম থাকে তুমিই বলো। শোন বাবা, নিজেদের মানুষ এভাবে বলাটা ঠিক উচিত না, তবুও বলছি কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটা মাথায় রাখিস। আচ্ছা আমি সব সময় সাবধানে থাকবো, কেমন? এবার যা। সুমনা উঠে রান্নাঘরের দিকে গেল। ময়নার মা পেঁয়াজ মরিচ কাটছে, তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, খালা, মা তোমায় গেস্ট রুমটা পরিষ্কার করে দিতে বলেছে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ। হাতের কাজটা শেষ হোক, তারপরে যাইতেছি। কিন্তু মা তো কাজটা দ্রুত করতে বলেছে। ফারজানা আপা আসতে তো অনেক সময় লাগবো, তাহলে এত তাড়া কেন? আরে বাবা, মায়ের জন্য নয়, অন্য একজনের জন্য বলা হয়েছে। তুমি যাও, আমি কেটে দিচ্ছি। না বাবা, তোমারে কিচ্ছু করতে দিব না। গত 2 মাস কি করছো মনে নাই? একদিন চা বানাইতে গিয়া হাত পুড়লা, আর একদিন কাপড় মিলতে গিয়া আচার খাইলা, আজ আবার পেঁয়াজ মরিচ কাটতে গিয়া হাত কাটাইয়া ফেলবা। তারপর স্বামীন দেশে আইসা আমারে কাজ থেকে বাতিল করে দিব, বুঝছো? এমনি কইও না গো খালা, শরম লাগে। এই কয়দিনে তো তুমি আমারে মেলা কিছু শিখাইছো, এখন আমি পারি সব করবার, বুঝছো? আবার আমার কথা নকল করা হইতেছে? খিলখিল করে হেসে উঠল সুমনা। মানুষটা বড্ড মজার, বিশেষ করে কথা বলার স্টাইল খুব ভালো লাগে তার কাছে। ময়নার মা দ্রুত হাত চালাচ্ছে, সেটা দেখে সুমনা বলল, ধীরে সুস্থে করো খালা, নয়তো দেখবে তোমারই হাতটা কেটে যাবে, তারপর আর কোনো কাজই করতে পারবে না। আমার হাত শক্ত আছে, তোমার হাতের মতো নরম না। যখন কাটবে তখনই বুঝবে। আচ্ছা খালা, তোমার ময়না কেমন আছে? তুমি দেখতেও তো যাও না। আমি কি দেখার বার জামু? তার কাছে তো তার শ্বশুর বাড়ির মানুষটাই সব কিছু, তাই থাকবে তাগলিয়া। রাগ করো কেন? মায়েরা কি কখনো রাগ করে? চলো তুমি আর আমি একদিন গিয়ে দেখে আসবো। তোমারে যাইতে দিব এত দূর? অনেক দূর নাকি? হরে মা। আচ্ছা সমস্যা নেই, যাওয়া যাবে। তুমি তো আমায় কিছু করতে দিবেই না, তাহলে আমি এইখানে থেকে কি করব? চলো বরং যাই। দরজার কাছে এসে থামল। হাতে থাকা 2টো চকলেট তার মধ্যে থেকে একটা ছিঁড়ে অর্ধেক ভেঙে ময়নার মায়ের মুখে দিয়ে বলল, খেতে খেতে কাজ করো, ভালো লাগবে। আমি কি ছোট মানুষ? তাহলে আমি কি ছোট মানুষ নাকি? আমি বড় হয়ে যদি খেতে পারি, তুমি কেন খেলে অসুবিধা হবে বলো? না, কোনো সমস্যা নেই, তুমি যাও। একটা ভেংচি কেটে সেখান থেকে চলে এলো। সানিমের ঘরে এসে তাকে খুঁজে পাচ্ছে না। বেলকুনিতে খুঁজে এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দরজায় টকা দিয়ে বলল, কিরে তুই এখনো ওয়াশরুমে কি করছিস? ভেতর থেকে সানিম গর্জে উঠে বলল, পেট পরিষ্কার করছি। এত সময় লাগে কেন? মাত্রই এসেছি। তোমার কি প্রয়োজন ভাবি? কিছু না, এই তো টেবিলের উপর একটা চকলেট রাখলো, এটা খেয়ে নিস কেমন? ঠিক আছে। সাথে তার ডাক শুনে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো। তার দিকে ফোনটা এগিয়ে দিয়ে মুচকি হেসে সাথিতা বললেন, নে তাড়াতাড়ি কথা বল, ছেলেটা আমার পাগল হয়ে যাচ্ছে। ফোনটা নিয়ে নিজ ঘরে এসে কানে ধরল, হালকা গলা খাঁকড়ে দিয়ে বলল, কেমন আছো? কাল বাদে পরশু পরীক্ষা, মনে আছে? তোমায় এক কথা বলে তুমি অন্য কথা কেন বলো? কলের ওপাশ থেকে শামিন ঝাঁঝালো কণ্ঠে বলল, সেটা বলেছি।
যেটা বলেছি সেটার উত্তর চাই। মনে আছে। কিন্তু তোমার কাজকর্ম চালচলন দেখে তো সেটা মনে হচ্ছে না। আমি আবার কি করলাম? তুমি আবার এটা আমাকে জিজ্ঞেস করছো? আমি দেশে নেই বলে ভেবো না যে আমি দেশের খবর রাখি না। জানি না তুমি কিভাবে খবর পেয়েছো, তবে এটা তোমার জানার প্রয়োজন। গতকাল কোচিংয়ে স্যার আসেনি, কারণ তার কাছের কেউ একজন মারা গিয়েছেন। আমি কিন্তু ইচ্ছে করে ফাঁকি দিইনি, তাই তুমি অযথা আমার কথা শোনাবে না একদম। রেস্টুরেন্টে কেন যেতে হয়েছে? প্রিয়াঙ্কার জন্মদিন ছিল, তাই সবাই গিয়েছে, সঙ্গে আমাকেও জোর করে নিয়ে গিয়েছে। এটা তো যে কারো বাসাতেও করা যেত, তার জন্য লোকজনের মাঝে যাওয়ার কি প্রয়োজন? তোমাকে বলেছিলাম বেশি মানুষের সাথে না মিশতে, সেটা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই? তুমি কি জানো তুমি যাদের সাথে বন্ধুত্ব করেছো তাদের মধ্যে 2-1 মেয়ে ধূমপান করে? খেয়াল করেছো কখনো? চরমভাবে অবাক হলো সুমনা। সে প্রথম দিন থেকে একসাথে স্কুল কোচিং করছে 5 জনের একটা দল বেঁধে। সুমনা চুপ করে আছে, কিছু বলছে না। তাই শামিন আবারও বলল, কি অবাক লাগছে আমার কথা শুনে? সবে মাত্র কয়েকদিন হলো, আস্তে ধীরে সবই জানতে পারবে। ওদের মধ্যে কোন দুজন এমন করে? সেটা জেনে তোমার কোনো কাজ নাই, নিজের সৎ থাকলেই হলো। আর আমি এখনো বলছি ওদের সাথে মেলামেশা কম করো। ঠিক আছে। তারপর বলো, মা তো আজ আসছে, কেমন লাগছে? সেটা বলে বোঝানো সম্ভব না। খুব 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 ভালো লেগেছে। তা তো লাগবেই। যাই হোক, আমি আসার পর তুমি কি আলমারি খুলেছিলে? সেখানে তোমার গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া আমার কিছু নেই, তার জন্য খোলাও হয়নি। আমি কি তোমায় এমন কিছু বলেছিলাম? বলতে হবে কেন? আমি নিজেই তো জানি ওখানে আমার কিচ্ছু নেই, তাহলে বেহুদা খুলতে যাব কেন? পরীক্ষা শেষ হলে খুলবে। খুলে? একটা দরকারি কাগজ আছে, যেটা আনতে আমি ভুলে গিয়েছিলাম, সেটাই বের করে ছবি তুলে আমায় পাঠাবে। আচ্ছা। এখন গিয়ে নাস্তা করো। আর হ্যাঁ, রাতে হয়তো কল করতে পারবো না, মাকে বলে দিও। নিজের খেয়াল রেখো। রাখছি। বলার সাথে সাথেই কলটা কেটে গেল। ওয়ার্ড্রোবের উপর ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। খুব একটা পরিবর্তন আসেনি তার মাঝে। দুপুর নাগাদ এসে পৌঁছেছেন ফারজানা। প্রিয় সে খাবার খেয়ে সেই যে 2 বান্ধবী মিলে গল্প করছেন, এখনও তাদের গল্প শেষ হয়নি। সুমনা মায়ের পাশে গিয়ে কিছু সময় বসে। কোচিংয়ে গিয়েছে, সেখান থেকে ফিরতে সন্ধ্যা হবে। যদিও আর বেশি বাকি নেই সন্ধ্যা হতে। সাজেদা, ফারজানা সাথে রফিকুল্লাহ 3 জন মিলে চা খাচ্ছেন। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে সানিম নিজ ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে এসে দরজা খুলে দিল। লম্বা স্যুটবুট পরা ছেলেটাকে দেখে মৃদু হেসে সানিম বলল, আরে রাহাত ভাইয়া, কি অবস্থা, ভালো আছো? চোখের সানগ্লাস খুলে ভেতরে প্রবেশ করে রাহাত হেসে বলল, এই তো আছি বিন্দাস। তা তোদের কি খবর? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই কোথায়? ভাইয়া তো নেই, বাবা মা আর আন্টি ড্রয়িং রুমে আছে। ভাইয়া যে চাকরি করে তাতে বাসায় না থাকাটাই স্বাভাবিক। যাকগে, আন্টি মানে কোন আন্টি? মার বান্ধবী। ও, ফারজান আন্টি। জি। ওকে, চল সবার সাথে দেখা করে আসি। রাহাত লাগেজ রেখে ড্রয়িং রুমের দিকে গেল। সানিম লাগেজে একটা লাথি দিয়ে দাঁতে দাঁত চেপে ছোট্ট সুরে বলল, শয়তানটা কতদিন থাকবে কে জানে। রাহাত সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। সাথে তার পাশে বসে ফারজানের উদ্দেশ্যে বলল, বহুদিন আগে আপনাকে দেখছিলাম। আপনার মনে আছে আন্টি, আপনি একবার ফুফুর সাথে আমাদের বাসায় এসেছিলেন? আপনার কোলে ছোট একটা বাবু ছিল, খুব মিষ্টি দেখতে। আচ্ছা আন্টি, ও এখন কত বড় হয়েছে? খুব আশ্চর্য হলেন ফারজানা, কারণ এটা বহু পুরনো কথা। তখন রাহাত নিজেও ছোট ছিল। কোনো এক কারণবশত ফারজানাকে সঙ্গে নিয়ে সাজেদা তার ভাইয়ের বাসায় যান। সে সময় সুমনা একদম ছোট্ট ছিল, আর রাহাত বর্তমানে তার কথাই জিজ্ঞেস করছে। বুকে হাসি দেখে ফারজানা বলতে লাগলেন, তুমিও তো তখন খুব একটা বড় ছিলে না বাবা, আজও তোমার সব কিছু মনে আছে। আমার স্মৃতিশক্তি খুবই শক্তিশালী আন্টি, তার জন্য সহজে কিছু বলতে পারি না। রাহাতের কথায় একসঙ্গে সবাই হেসে উঠলেন। কাঁধে হাত রেখে সাজেদা বললেন, হয়েছে, এবার গিয়ে ফ্রেশ হয়ে আই যা। যাচ্ছে, কিন্তু ফুফু তুমি দ্রুত খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আগে তো গিয়ে ফ্রেশ হয়ে আই, তারপর দিচ্ছি। রাহাত চট করে উঠে গিয়ে লাগেজ নিয়ে গেস্ট রুমে চলে গেল। সন্ধ্যায় সবাই একসাথে জড়ো হয়ে গল্প করছে। এমন সময়ে কলিং বেল বেজে উঠল। রাহাত সোফা ছেড়ে উঠল, দরজা খুলবে। সাজেদা বুঝতে পেরে চটজলদি উঠে দাঁড়িয়ে বললেন, এই তুই দাঁড়া, আমি দেখছি। তুমি বসো, আমি দেখছি ফুফু। ড্রাইভার আসার কথা ছিল, সেই বোধহয় এসেছে। তুই বস।
আমি কথা বলে আসছি। রাহাত এসে পুনরায় তার জায়গায় বসলো। ওদিকে সাজেদা গিয়ে দরজা খুলে সুমনাকে দেখতে পেয়ে আস্তে করে বললেন, ড্রয়িং রুমে রাহাত আছে, ওদিকে যাওয়ার দরকার নেই। আমি তোর খাবার ঘরে দিয়ে যাব, তুই ঘরের বাইরে আছিস না। নিজেকে এখন চোর বলে মনে হচ্ছে মা। দেখ বাবা, ওর নজর ভালো না। আমার মেয়েটা দেখতে মাশাআল্লাহ, যদি কুনজর দিয়ে দেয় তখন সামিন খুব রাগ করবে। এমনিতেই তখন রাহাত তোর কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আমরা কিছু বলিনি। আমায় কি করে জেনে? ছোটবেলায় দেখেছিল। তুই এখন ঘরে যা, নয়তো এসে দেখে নেবে। কিন্তু মা যদি কখনো তার সামনাসামনি হয়ে যায় তখন কি হবে? তখন কিছু একটা বলে কাটিয়ে দেব, তুই যা তো। সুমনা ঘরে ঢুকে দরজা আটকে দিল। কাঁধ থেকে ব্যাগটা টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। সবাইকে রাতের খাবার খাইয়ে নিজ নিজ ঘরে পাঠিয়ে দিল। এই সুযোগে সাজেদা ফারজানা সুমনার জন্য প্লেটে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকলো। তাদের ডাক শুনে পড়া রেখে এসে দরজা খুলে দিতেই দুজন ভেতরে ঢুকে গেলেন। ফারজানা নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে বললেন, আজ আপাতত পড়া রাখ, শরীরটা দেখে তো ক্লান্ত মনে হচ্ছে, আয় ঘুমাবি। সুমনা খুশিতে চেয়ার থেকে উঠে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তার ডান পাশে ফারজানা শুয়েছেন। এবার সাজেদা চলে যাবেন এক পা বাড়িয়েছেন। অমনি খপ করে তার হাত ধরে সুমনা বলল, তুমি কোথায় যাচ্ছ মা? ঘরে যাচ্ছি বাবা। কেন ঘরে যাবে? একদম ঘরে যেতে হবে না, তুমি আমার এপাশে ঘুমোবে। জলদি এসো বলছি। পাশে মা আছে তো বাবা, আমি বরং যাই। সুমনা মুখ ভার করে অভিমানে সুরে বলল, ঠিক আছে, আমার পাশে কাউকে থাকতে হবে না, তুমি বরং তোমার বান্ধবীকে এই সাথে নিয়ে যাও, সেটাই ভালো হবে, যাও। সাজেদা কিছু বলতে যাবেন তখনই ফারজানা বললেন, থাক না সাজে, মেয়েটা যখন আশা নিয়ে বলছে থেকে যা। আমি থাকলে তোদের কোনো সমস্যা হবে না তো? এই খবরদার, তুই কিন্তু আমাকে বেয়ানের চোখে দেখবি না। সাজেদা এক গাল হেসে সুমনার বাম পাশে শুয়ে পড়ল। স্বস্তির নিশ্চয় ছেলে সুমনা বলল, কি শান্তি। এবার আর কোনো খারাপ কিছু আমার টাচ করতে পারবে না, কারণ আমার দুই মা আমার দুপাশে আছে। সাজেদা ফারজানা মুচকি হেসে কপালে আদর করে দিলেন। ফারজানা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর সাজেদা সেসবের গল্প করছেন। এটাকে চুপটি করে সেসব শুনছে সুমনা।